হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কেল আপ ইংলিশ। আজকের ক্লাসে আমরা পড়তে যাচ্ছি জন ডানের একটা বিখ্যাত মেটাফিজিক্যাল লাভ পোয়েম দ্য সান রাইজিং। অনেক জায়গায় দ্য সান রাইজিং বলেও লেখা আছে। এই কবিতায় একজন লাভার সরাসরি সানের সঙ্গে অর্থাৎ সূর্যের সঙ্গে কথা বলে আর দেখিয়ে দেয় যে লাভ সময়, নিয়ম, সিজন কোনো কিছুরই অধীনে চলে না। ডানের এই পোয়েম দেখিয়েছেন যে কিভাবে দুজন প্রেমিকের বা লাভার্সের ছোট ঘরই তাদের ইউনিভার্স হয়ে ওঠে। তাহলে পোয়েমটি লিখেছেন জন ডান, যিনি 17th সেঞ্চুরির অন্যতম বড় মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন। তার কবিতায় আমরা সাধারণত দেখতে পাই ডিপ ইমোশনের সাথে শার্প লজিক আর খুব বোল্ড কম্প্যারিজন। এই বোল্ড কম্প্যারিজনকেই আমরা মেটাফিজিক্যাল কনসিড বলে থাকি, যেটা মেটাফিজিক্যাল পোয়েমসের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এই পোয়েমটি প্রথম প্রকাশিত হয় ডানের মৃত্যুর পরে। তার 1633 এর কালেকশন সংস অ্যান্ড সনেটসে, মানে ডনের লাইফ টাইমের এই পোয়েমটি প্রকাশিত হয়নি, কিন্তু পরে এটা খুব ফেমাস হয়ে ওঠে। দ্য সান রাইজিং একটা ড্রামাটিক মোনোলগ, যেখানে স্পিকার সরাসরি রাইজিং সানের সঙ্গে কথা বলছেন। এখানে সানকে একজন লিভিং পার্সনের মতো দেখানো হয়েছে, যেন সে ঘরে ঢুকে প্রেমিক প্রেমিকার প্রাইভেট মোমেন্টকে ডিস্টার্ব করছে। এই পোয়েমে ডান পার্সোনাল লাভ ইমেজারিকে কসমিক এবং ফিলসফিক্যাল আইডিয়ার সঙ্গে ব্লেন্ড করেছেন। ছোট একটা রুমের ভেতরে যেন তিনি পুরো ইউনিভার্সের আইডিয়া তৈরি করে দিয়েছেন। এখানে ডান ব্যবহার করেছেন উইট, কনসিট আর অনেক বোল্ড ক্লেম, যার মাধ্যমে স্পিকার দেখিয়ে দিচ্ছে যে লাভ হলো সময়, সিজন, অথরিটি সব কিছুর থেকে পাওয়ারফুল। সবশেষে পোয়েমটি সেলিব্রেট করে প্রাইভেট রোমান্টিক লাভের পাওয়ার, যেখানে দুজনের একটা ছোট রুম হয়ে ওঠে তাদের সেন্টার অফ দ্য ইউনিভার্স। তাহলে কবিতাটি আমরা এবারে লাইন বাই লাইন, স্ট্যান্জা ওয়াইজ পড়তে শুরু করব। প্রত্যেকটা ওয়ার্ডের এবং সেন্টেন্সের মানে বুঝবো। প্রথমেই মাথায় রাখো যে লাভার্সরা তারা সকালবেলায় এখনো ঘুম থেকে ওঠেনি, বা তারা তাদের প্রাইভেট মোমেন্টে ব্যস্ত রয়েছে। সেই সময়ে সূর্য উঠেছে, তার সূর্যের একটা নিয়মিত সময় থাকে, এবং সেটার ফলে লাভার্সরা, স্পেশালি আমাদের যিনি স্পিকার, তিনি খুব বিরক্ত হয়েছে। এবারে দেখো তিনি কি বলছেন সূর্যকে। বিজি ওল্ড ফুল, আনরুলি সান। স্পিকার সূর্যকে বলছেন, তুমি খুব ব্যস্ত বুড়ো, একেবারে কোনো নিয়ম মানো না। এখানে স্পিকারের টোনটা খুবই প্লেফুল। সে সানকে বলছে, কারণ বিজি বলছে, তার কারণ কি, সূর্য সবসময় দৌড়াদৌড়ি করে চলেছে, একদিনও তার রেস্ট নেই। ওল্ড বলছে কারণ সূর্য চিরকাল ধরে পৃথিবীকে জাগিয়ে তুলেছে। আর আনরুলি মানে কি, সান কোনো হিউম্যান স্কেডিউল মানে না, নিজের মতো করে আলো নিয়ে চলে আসে। স্পিকার যিনি, তিনি লাভার্সদের ঘুম বা ইন্টিমেসিতে ইন্টারাপশন একেবারেই পছন্দ করছেন না। তাই সে সানকে কি বলছেন, ফুল অর্থাৎ বোকা বলছেন। এটা একটা ইনসাল্ট করা বলা যেতে পারে। হোয়াই ডস্ট দাও দাস, তুমি এটা কেন করছো? এখানে খুব সিম্পল কোয়েশ্চেন করছেন তিনি সানকে। সান যেন তাদেরকে ডিস্টার্ব করছে। ডস্ট দাও, এটা হচ্ছে আর্কেইং ইংলিশ, যার মানে তুমি কেন। থ্রু উইন্ডোজ অ্যান্ড থ্রু কার্টেন্স কল অন আস, তুমি জানালা আর পর্দা ভেদ করে কেন আমাদের ডাকছো, আমাদের বিরক্ত করছো। স্পিকারের বিরক্তি একেবারে স্পষ্ট। সানের যে রেইজ উইন্ডো আর কার্টেন ভেদ করে ঘরে ঢুকে যাচ্ছে, এই যে প্রবেশ করার একটাকে কল অন বলে, অর্থাৎ এখানে ডিস্টার্ব করা। লাভার্স একটি ক্লোজড ওয়ার্ল্ড তৈরি করেছেন, আর সান সেই পিওর ওয়ার্ল্ড যেন ভেঙে দিচ্ছে মর্নিং এর লাইট দিয়ে। মাস্ট টু দা ইমোশনস লাভার্স সিজনস টান, বলছে আমাদের প্রেম কি তোমার মুভমেন্ট দেখে চলবে? তোমার সানরাইজ হলেই কি আমাদের সময় বদলাবে? এখানে ডানের যে মেটাফিজিক্যাল আর্গুমেন্ট আসছে, আমি আগে বলেছিলাম মেটাফিজিক্যাল কনসিপ্টের ব্যবহার করেছেন তিনি। মোশনস মানে সানের প্রতিদিনের যে পথ চলা সেটাকে বোঝাচ্ছে। সিজনস মানে হলো সময় বা সময়ের নিয়ম। স্পিকার বেসিক্যালি কি করছেন, সময়ের যে অথরিটি সেটা নিয়ে প্রশ্ন করছেন। আমাদের লাভ কি তোমার রুলস ফলো করতে বাধ্য? তোমার উঠে যাওয়া, ডুবে যাওয়া, এগুলো কি আমাদের জীবনকে কন্ট্রোল করবে? এই লাইনটা কি বোঝাচ্ছে, যে ভালোবাসাটা বা ট্রু লাভটা এটা টাইমের আউটসাইডে আছে। সসি পেডান্টিক রেচ গো চাইল্ড, বলছে তুমি খুবই দেমাকি লোক, নিয়ম করে চলো, তুচ্ছ, যাও অন্যদের গিয়ে বকো। সসি মানে হচ্ছে যে ডিসরেসপেক্টফুল অ্যাটিটিউড যিনি করেন। পেদান্তিক মানে যিনি খুব স্ট্রিক্ট, রিজিড নেচারের। রেচেড মানে হচ্ছে তুচ্ছ, এবং যাকে আমরা পছন্দ করি না। স্পিকার সানকে এমন ভাবে বকাবকি করছেন, সে যেন কোনো এক স্ট্রিক্ট টিচার এবং বা ইরিটেটিং মনিটরও বলতে পারি আমরা। তার মতে সানের কাজ হওয়া উচিত ছিল যারা লেট করে সেই মানুষদের ওঠানো, লাভার্সদের নয়।
লেট স্কুল বয়েজ অ্যান্ড শার্প অ্যাপ্রেন্টিসেস, দেরি করে ওঠা স্কুল বয়েজদের আর খিটখিটে অ্যাপ্রেন্টিসদেরকে গিয়ে বকা দাও। কি বলতে চাইছেন তিনি? স্পিকার সরাসরি শানকে বলে দিচ্ছেন, যদি কাউকে ওঠাতে চাও, ওদের তো কাজে যেতে দেরি হয়, ওদের ওঠাও। ওদের বলতে কাদের কথা? শার্প অ্যাপ্রেন্টিসেস। শার্প অ্যাপ্রেন্টিসেস মানে, শার মানে খুবই বিরক্ত, আর প্রেন্টিস মানে হচ্ছে অ্যাপ্রেন্টিসেরই শর্ট ফর্ম হচ্ছে প্রেন্টিস। অর্থাৎ যারা নতুন কাজে যাচ্ছে, যারা লেবারের কাজ করছে বা যারা কারোর কাছে কাজ শিখছে, এবং যে সকল বাচ্চাদের স্কুলে যেতে দেরি হচ্ছে, তাদেরকে গিয়ে তুমি ঘুম থেকে তোলো, তাদেরকে বকাবকি করো। তোমার কাজ হলো অর্ডিনারি ওয়ার্ল্ডের পিপলদেরকে উঠিয়ে দেওয়া, লাভার্সদের জন্য তোমার কোনো ডিউটি নেই। গো টেল কোর্ট হান্টসম্যান দ্যাট দ্য কিং উইল রাইড, রাজ দরবারে হান্টসম্যানদেরকে বলো যে রাজা আজ বেরোবে। মর্নিং এর রেসপন্সিবিলিটি হচ্ছে কোর্টের কর্মীদের অ্যালার্ট করা। সান তার আলো দিয়ে সিগন্যালস দেয়, এটা অর্ডিনারি ওয়ার্ল্ডের রুল। স্পিকার যেন বলছে এইসব দায়িত্ব তোমার, কিন্তু আমরা লাভার্স কেন কিং এর রুল ফলো করি না, এবং আমাদের রুল হচ্ছে আমাদের লাভই। কল কান্ট্রি হ্যান্ডস টু হারভেস্ট অফিসেস, বলছে গ্রামের শ্রমিকদের কাজে ডাকো, এটাই তোমার দায়িত্ব। অ্যান্ডস মেটাফর হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে হার্ডওয়ার্কিং লেবারার্সদেরকে বোঝাতে। সান তাদের হারভেস্ট সিজনের কাজ মনে করিয়ে দেয়। স্পিকার এখানে সানের কাজ ডিভাইড করে দিচ্ছেন। কি বলছেন? যে তুমি যাও ওয়ার্ল্ডকে হ্যান্ডেল করো, আর আমাদেরকে একা ছেড়ে দাও। লাভার্সের রুম একটা সেপারেট ইউনিভার্স, এবং সানের সেখানে মাথা ঘামানোর কোনো দরকার নেই। লাভ অল অ্যালাইক, নো সিজন নোজ নর ক্লাইম, বলছে প্রেম সবসময় একই রকম, কোনো সিজন বা ক্লাইমেট চেনে না। মানে তিনি কি বলতে চাইছেন? যে লাভ সেটা কোনো ওয়েদারের উপরে, সিজনের উপরে, ক্লাইমেটের উপরে নির্ভরশীল নয়। লাভ স্থির, এটা টাইমলেস। তাই স্পিকার ডাইরেক্টলি বলছেন সানরাইজ এবং সানসেটের সঙ্গে প্রেমিকদের ইমোশন বা টাইম কন্ট্রোল করা যায় না। নর আওয়ার্স, ডেজ, মান্থস হুইচ আর দ্য র্যাগস অফ টাইম, বলছে ঘন্টা, দিন, মাস এগুলো সময়ের ছেঁড়া কাপড়ের মতো তুচ্ছ জিনিস। এই লাইনে ডান সময়কে খুবই ছোট করে বলছে, র্যাগস অফ টাইম। র্যাগস অফ টাইম মানে একটা পাওয়ারফুল ইমেজ বলা যেতে পারে। র্যাগস মানে ছেঁড়া কাপড়, যেটা ওয়ার্থলেস, যার কোনো মূল্য নেই। স্পিকার বলছেন লাভ এত পাওয়ারফুল যে ঘড়ির কাঁটা, দিন, মাস এগুলো কোনোই মূল্য রাখে না। তাহলে এই স্ট্যান্ডাতে স্পিকার খুব বোল্ড কিছু ডিক্লারেশন করছেন, যে তাদের যে লাভ সেটা টাইম, ডিউটি, অথরিটি এই সবগুলোরই উপরে। এবং সান কি রিপ্রেজেন্ট করছে? সান নিয়ম, রেসপন্সিবিলিটি, যেটা তার কাজ আর কি। কিন্তু এখানে দেখানো হচ্ছে সান যেন ইন্ট্রুডার, অনধিকারভাবে প্রবেশ করে যাচ্ছে তাদের জীবনের মধ্যে। এবং স্পিকার মনে করছেন লাভার্সদের যে এই ঘরটা, তাদের যে প্রাইভেট ওয়ার্ল্ড, এটার সঙ্গে বাইরের জগতের সময়ের কোনো সম্পর্ক নেই। মেটাফিজিক্যাল স্টাইল, কেন আমরা এটাকে মেটাফিজিক্যাল পোয়েট বলি বা পোয়েমস বলি, তার কারণ হচ্ছে এখানে স্ট্রেঞ্জ কম্প্যারিজন হচ্ছে। সানকে কি মনে করা হচ্ছে? যেন অ্যানোয়িং স্কুল মাস্টার, এবং খুব স্ট্রং লজিক দেওয়া হচ্ছে, ইনসাল্টস করা হচ্ছে। এবার আমরা নেক্সট স্ট্যান্ডাটা দেখে নেব। দাই বিমস সো রেভারেন্ট অ্যান্ড স্ট্রং, বলছে তোমার আলো খুব সম্মানযোগ্য আর শক্তিশালী। এখানে স্পিকার সান এর লাইটকে রেভারেন্ট মানে রেসপেক্টেড, ডিগনিফাইড বলছেন, আর স্ট্রং মানে হচ্ছে পাওয়ারফুল। সাধারণত সানের আলোকে সবাই পাওয়ারফুল হবে, তাই সান নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করে। স্পিকার এখানে সানকে প্রথমবার একটু পজিটিভ টোনে অ্যাড্রেস করছে, কিন্তু সেটা পুরোটা জেনুইন নয়, অনেকটাই ব্যঙ্গ করার মতো। হোয়াই শুডস্ট দাও থিঙ্ক, বলছে তুমি কেন মনে করো। স্পিকার আবার যেন রেগে গিয়ে বলছেন সান কেন নিজের পাওয়ার নিয়ে এতটা কনফিডেন্ট, অনেকটা মকিং টোনে বলছে তুমি ভাবছো যে তুমি খুব বড় কিছু। আই কুড এক্লিপস অ্যান্ড ক্লাউড দেম উইথ আ উইং, আমি চাইলে এক মুহূর্তে চোখের পাতা ফেলে তোমার আলো ঢেকে দিতে পারি। এটাও খুব উইটি আর ক্লেভার কম্প্যারিজন বলা যেতে পারে। এক্লিপস মানে হচ্ছে সূর্যগ্রহণ, ক্লাউড মানে ঢেকে দেওয়া। স্পিকার বলছে আমার চোখের উইঙ্ক মানে আমার চোখের পাতা ফেলা তোমার পুরো আলোকে এক্লিপস করে দিতে পারে। অর্থাৎ সানের লাইট পাওয়ারফুল হলেও লাভারের জেস্টার আরো বেশি পাওয়ারফুল। এই লাইনেও মেটাফিজিক্যাল কনসিটের ব্যবহার করা হয়েছে। সানের যে এনর্মাস পাওয়ার ভার্সেস কি আই, এর ছোট উইঙ্ক একটা হাস্যকর একটা কন্ট্রাস্ট তৈরি করছে না, কোথায় সূর্যের এত বেশি পাওয়ার এবং অন্যদিকে চোখের পাতা ফেলা। বাট দ্যাট আই উড নট লুজ হার সাইট সো লং, কিন্তু আমি তার মুখ এতক্ষণ না দেখতে পেয়ে থাকতে চাই না। স্পিকার বলছে সে সানের লাইট সহজেই ব্লক করতে পারত, কিন্তু করলে সেই সময়টুকু সে তার লাভারের মুখ দেখতে পাবে না। হার সাইড এখানে লাভারের মুখ বা চোখ বোঝাচ্ছে, তাই সে সানকে ব্লক করছে না, এটা প্রেমিকের ডিভোশনকে বোঝাচ্ছে। সানের আলো শাট করার ক্ষমতা তার আছে, কিন্তু সে করে না কারণ প্রেম আরো বেশি শক্তিশালী। ইফ আর আইজ হ্যাভ নট ব্লাইন্ডেড দাইন, যদি তার চোখ তোমার চোখকে অন্ধ না করে থাকে। এখানে স্পিকার খুব হাস্যকর ভাবে বলছেন যে তার লাভারের চোখ এতই বিউটিফুল, এতই ব্রাইট যে সানের নিজের চোখও বা তার বিউটিরও
এখন অন্ধ হয়ে যাওয়ার কথা। অর্থাৎ তিনি কি বোঝাতে চাইছেন, তার লাভারের বিউটি এই যে ড্যাজলিং সানলাইট এটার থেকে অনেক বেশি উজ্জ্বল। এখানে আমরা যে ফিগার অফ স্পিচ বলি সেটাকে হাইপার বল, মানে অতিরঞ্জিত করে কোনো কিছুকে বলা। লুক অ্যান্ড টুমরো লেট টেল মি, বলছে তুমি দেখে নাও আর কাল একটু দেরিতে এসে আমাকে বলো। স্পিকার সানকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছেন, বলছে আজ দেখো, কাল ফিরে এসে বলো তোমার কাছে কি দেখা গেল। অনেকটা টিজিং টোনে তিনি কথা বলছেন। সানকে তিনি যেন মনে করছেন তার নিজের মেসেঞ্জারের মতো। ওয়েদার বোথ দ্য ইন্ডিয়াস অফ স্পাইস অ্যান্ড মাইন, বলছে দেখে বলো স্পাইস এর ইন্ডিয়া আর গোল্ডে ভরা মাইন এর ইন্ডিয়া দুটোই কি তাদের জায়গায় আছে। ডান এর সময় ইন্ডিয়া মানে দুই জিনিস, একটা ইস্ট ইন্ডিজ যেখানে স্পাইস মশলা খুব বিখ্যাত ছিল, আর একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ যেখানে গোল্ড মাইন্স ছিল। স্পিকার বলছেন পৃথিবীর সব ধনসম্পদ, স্পাইস, গোল্ড এসব কি সত্যিই বাইরে আছে, না আমাদের কাছে আছে। বি হোয়ার দাও লেফটস দেম অর লাই হিয়ার উইথ মি, ওগুলো তাদের জায়গায় আছে নাকি সব এখানেই আছে, তা দেখে বলো। এই লাইন দিয়ে স্পিকার বলছেন যে তোমার চোখে পৃথিবীর ওয়েলথ যেখানেই থাকুক, আসলে তার সবই এই বেডে প্রেজেন্ট। লাভারের এই বিউটি এবং তাদের লাভ এই দুই তার কাছে অল ইন্ডিয়া এর সমান। লাই হিয়ার উইথ মি বলতে কি, সান যদি দেখে সত্যিকারের ওয়েলথ এখানে, সে নিজে বুঝবে যে লাভার্স এর যে রুম সেটা হচ্ছে এই যে বিশাল বড় ইউনিভার্সের যেন সেন্টার। আস্ক ফর দোজ কিংস হুম দাও সস্ট ইয়েস্টারডে, বলছে গতকাল তুমি যে কিংসদের দেখেছিলে তাদের খবর জেনে নাও। সান প্রতিদিন কিং, প্রিন্স, রিচ মানুষ সবাইকে দেখে। স্পিকার সানকে বলছে আজ গিয়ে দেখে আসো তারা কোথায় আছে। এটাও একটা সাটেল কম্প্যারিজন। কিং মানে কি, পাওয়ার এবং অথরিটিকে বোঝায়। অ্যান্ড দাও শ্যাল্ট হিয়ার অল হিয়ার ইন ওয়ান বেডলে, তুমি শুনবে সবকিছু বলতে সব ওয়েলথ, সব কিংস এখানে এই এক বিছানাতেই আছে। এই লাইনটা অত্যন্ত পাওয়ারফুল লাইন। স্পিকার বলছে দুনিয়ার সব সম্পদ, সব কিং, সব গ্লোরি এগুলো সবই সিম্বলিক্যালি এখানে প্রেজেন্ট তাদের বেডের মধ্যে। তাহলে স্ট্যান্সা 2 তে তিনি কি দেখালেন যে সানের যে পাওয়ার সেটা লাভার অর্ডিনারি ভাবে মানে না, তার লাভার এর বিউটি সানের লাইট থেকে অনেক বেশি ব্রাইটার, এবং পুরো ওয়ার্ল্ডের অর্থাৎ দুটো যে ইন্ডিয়াজের কথা বলা আছে, ইস্ট ইন্ডিজ আর ওয়েস্ট ইন্ডিজের কথা, সেখানে প্রেমিকের সেই জিনিসগুলো প্রেমিকের কাছে কোনো ভ্যালিউ রাখে না, তার কারণ প্রেমিকের নিজের কাছেই সব রয়েছে। এবার আমরা থার্ড স্ট্যান্ডার্সে দেখবো, শি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস আই, বলছে সে হলো সব দেশ আর আমি হলাম সব দেশের সেই রাজপুত্র। এখানে স্পিকার একটা অসাধারণ বোল্ড ক্লেম করছে, তার লাভারই পৃথিবীর সব দেশ, সমাজ, অঞ্চল, আর সে নিজে প্রিন্সেস, অর্থাৎ প্রেমিক প্রেমিকা মিলে পুরো পৃথিবীর পাওয়ার স্ট্রাকচার তৈরি হয়। এই কম্প্যারিজনের মধ্যে মেটাফিজিক্যাল কনসিট আছে, যেখানে দুই মানুষের প্রাইভেট রিলেশনশিপ পুরো ওয়ার্ল্ডের পলিটিক্যাল ম্যাপের সঙ্গে তুলনা করা হচ্ছে। স্পিকার বোঝাতে চাইছেন আমাদের দুজনের মধ্যে পুরো পৃথিবীর সমস্ত রিচনেস, অথরিটি এবং কমপ্লিটনেস আছে। নাথিং এলস ইজ, এর বাইরে আর কিছুই নেই। এই লাইনে পুরো পৃথিবীকে তিনি বাতিল করে দিলেন। আউটসাইড ওয়ার্ল্ড, কিংস, কান্ট্রি সবকিছুই তার কাছে মিনিংলেস। লাভার্স এর ওয়ার্ল্ডই একমাত্র সত্য। এটা একটা এক্সট্রিম হাইপার বল, আবার একটা জিনিস অতিরঞ্জিত করে বলা হচ্ছে, কিন্তু প্রেমের ইন্টেন্সিটি তুলে ধরছে। প্রিন্সেস ডু বাট প্লে আস কম্পেয়ার টু দিস, বলছে অন্যান্য প্রিন্সেস শুধু আমাদের মতো হওয়ার অভিনয় করে, এই সম্পর্কের তুলনায় তারা খুবই তুচ্ছ। স্পিকার বলছে যে প্রিন্সেস যারা দুনিয়ায় রাজপুত্ররা আছে তারা আসলে রিয়েল নয়, তারা শুধু লাভার্সদের মতো হওয়ার চেষ্টা করে। তাদের অথরিটি কাগজে কলমে আছে, কিন্তু লাভার্স এর ওয়ার্ল্ডে যে ইমোশনাল ইউনিয়ন আছে সেটা তাদের থেকে অনেক বেশি গ্রেটার। অল অনার্স মিমিক, অল ওয়েলথস অ্যালকেমি, বাইরের সবই সম্মান, সবই নকল, বাইরের সবই ধনসম্পদ, সবই অ্যালকেমি অর্থাৎ কৃত্রিম, যার কোনো মূল্য নেই। মিমিক মানে হচ্ছে নকল বা কপি করা। অ্যালকেমি মূলত এমন এক অ্যানশিয়েন্ট সায়েন্স যা অর্ডিনারি মেটালকে গোল্ডে পরিণত করার দাবি করত, কিন্তু এটা সত্যি ছিল না। স্পিকার বলছে বাইরের অনার হচ্ছে কি ফেক অনার, বাইরের সম্পদ একটা ভুয়ো সম্পদ, রিয়েল গোল্ড নয়, শুধুই একটা ইলিউশন। তাদের লাভের কাছে রিয়েল গোল্ড রয়েছে, মানে ট্রু ভ্যালিউ লুকিয়ে আছে লাভার্সদের রিলেশনশিপের মধ্যে। দাও সান আর্ট হাফ অ্যাজ হ্যাপি অ্যাজ উই, বুঝছো তুমি সান, তুমি আমাদের অর্ধেক সুখীও নাও। এটা একটা কমেডি ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে। সান নিজেকে পাওয়ারফুল মনে করে, কিন্তু স্পিকার বলছে আমাদের প্রেমের সুখের তুমি অর্ধেকও অনুভব করতে পারো না। সানের ব্রাইটনেস, ওয়ার্মথ কিছুই লাভার্সের প্লেজারের কাছে কিছুই নয়। ইন দ্যাট ওয়ার্ল্ডস কন্ট্রাক্টেড দাস, কারণ আমাদের জন্য ওয়ার্ল্ড এভাবে সংকুচিত হয়েছে। কন্ট্রাক্টেড মানে ছোট হওয়া, সংকুচিত হওয়া। স্পিকার বলছে তাদের রুমের মধ্যে
পুরো ওয়ার্ল্ডটা কনডেন্সড হয়ে আছে। যেখানে প্রেম আছে সেখানেই পৃথিবী, আর পৃথিবীর অন্য জায়গাগুলোই কোনো মূল্য নেই। Thine age asks ease, and since thy duty is be, বলছে তোমার বয়স এখন বিশ্রাম চায় এবং তোমার কর্তব্যটাও অনেক সহজ করা দরকার আছে। স্পিকার সানকে ওল্ড বলে মজা করছে। সানের অনেক বয়স, তাই তার এখন বিশ্রাম নেওয়া উচিত। তার জব সাইট ছিল খুব বিগ, পুরো ওয়ার্ল্ড, বাট লাভার্সের ওয়ার্ল্ড কন্ট্রাক্টেড হয়ে গেছে একটি রুমে, তাই সানের ডিউটি অনেক ইজি হয়ে গেছে। কি বলতে চাইছেন তিনি? টু ওয়ার্ম দ্য ওয়ার্ল্ড দ্যাটস ডান ইন ওয়ার্মিং আস। বলছে তোমার কাজ ছিল পুরো ওয়ার্ল্ডকে গরম করা, কিন্তু এখন আমাদের দুজনকে এই উষ্ণতা বা তাপ দিলেই তোমার পুরো ওয়ার্ল্ডকে উষ্ণ করে দেওয়া হয়ে যাবে। এটি ডানের সব থেকে স্টানিং মেটাফিজিক্যাল কনসেপ্ট। লাভার্স বলতে ওয়ার্ল্ডকে বোঝাচ্ছে, রুম বলতে ইউনিভার্সকে বোঝাচ্ছে, আর বেডটা হচ্ছে কেন্দ্র বা সেন্টার। স্পিকার বলছে আমাদের রিলেশনশিপ যদি পুরো ওয়ার্ল্ডের সমান হয়, তাহলে সান যদি আমাদেরকে ওয়ার্ম করে, ওয়ার্ল্ড অলরেডি ওয়ার্ম হয়ে গেল। সানের কসমিক ডিউটি এখানে লাভার্সদের রুমের মধ্যে রেস্ট্রিক্টেড হয়ে গেল। শাইন হিয়ার টু আস অ্যান্ড দাও আর্ট এভরিওয়্যার। বলছে তুমি কেবল আমাদের উপর শাইন করো, তাহলেই তুমি পুরো ওয়ার্ল্ডের উপর শাইন করছো। স্পিকার সানকে বলছে যে তোমার আর বাইরে শাইন করার দরকার নেই, এখানে শাইন করলে তুমি এভরিওয়্যার শাইন করে ফেললে। এটি লাভার্সের ওয়ার্ল্ড, ইউনিভার্সের ইকুয়েশন। সানের জবটাকে তিনি সিম্পলিফাই করে দিলেন, পুরো ওয়ার্ল্ডকে সার্ভ না করে এখন শুধু লাভার্সদেরকে তাকে সার্ভ করতে হবে। দিস বেড দাই সেন্টার ইজ, দিস ওয়ালস দাই স্ফিয়ার। এই বেডটাই তোমার সেন্টার, আর এই চার দেয়াল তোমার পুরো স্ফিয়ার। সেন্টার মানে মূল কেন্দ্র, আর স্ফিয়ার মানে এই যে ইউনিভার্স, যেই জায়গায় সান মুভ করছে। স্পিকার বলছে তোমার পুরনো অরবিট ভুলে যাও, এখন তোমার নতুন ওয়ার্ল্ড আমাদের রুম। তাহলে বেড সানের নিউ সেন্টার, ওয়াল সানের নিউ অরবিট। তাহলে এই পুরো কবিতাটায় আমরা যেটা দেখতে পেলাম, ডনের এই জন ডনের যে পোয়েম, সেখানে তিনি দেখেছেন যে লাভ এমন এক শক্তি যেটা সান, টাইম, সিজন, এমনকি ওয়ার্ল্ড সবকিছুর উপরে। স্পিকার প্রথমেই সানকে বকাঝকা করে বলে দেয় যে লাভার্সের ওয়ার্ল্ডে সানের কোনো অথরিটি নেই। তার মতে ট্রু লাভ হলো আওয়ার্স, ডেজ, মান্থস, র্যাগস অফ টাইম, কোনো কিছুই যেন সে মেনে উঠতে পারছে না। এই পোয়েমটা খুবই বেশি বিউটিফুল, তার কারণ স্পিকার সবকিছু মেজার করছে লাভের হ্যাপিনেস দিয়ে। যে জিনিস সাধারণ মানুষের অনেক ইম্পর্টেন্ট ভাবে সাধারণ মানুষের কাছে, ওয়েলথ, অনার, কিং, ডিউটি, এগুলো স্পিকারের কাছে সম্পূর্ণ অর্ডিনারি ব্যাপার। কারণ প্রেমের ভিতরে যে এমন কমপ্লিটনেসটা পায়, তার কাছে আউটসাইড ওয়ার্ল্ডটা কোনো ম্যাটার করে না। আমরা এবার দেখে নেব কি কি থিমস রয়েছে। প্রথম হচ্ছে সুপ্রিমেসি অফ লাভ। এই পোয়েমে লাভকে দেখানো হয়েছে সবকিছুর উপরে, টাইম, সিজন, পাওয়ার, ডিউটি, সবকিছুতে লাভ আরো স্ট্রং হয়ে গেছে। প্রাইভেট ওয়ার্ল্ড ভার্সেস এক্সটার্নাল ওয়ার্ল্ড। পোয়েমে লাভার্সের এই ছোট রুমটাই প্রাইভেট ওয়ার্ল্ড। এটা এতটা কমপ্লিট যে বাইরে রিয়েল ওয়ার্ল্ডের মতো কোনো ওয়ার্ল্ডের প্রয়োজন হয় না। রুমের ভেতরে তারা যে কমফোর্ট আর হ্যাপিনেস পায়, সেটা পুরো ইউনিভার্সের মতো বড় হয়ে যাচ্ছে। টাইম এর অথরিটি। সান এখানে টাইম, রুল আর ডিউটি এর সিম্বল, কিন্তু স্পিকার এই অথরিটি অ্যাকসেপ্ট করছেন না। তার মতে প্রেমের সময় আলাদা, সানরাইজ, রুটিন, কাজ, এই জিনিসগুলো লাভার্সদের উপর কোনো কন্ট্রোল রাখতে পারে না। মেটাফিজিক্যাল কনসেপ্ট, ডানের স্পেশাল টেকনিক, বোল্ড কম্প্যারিজন এই পোয়েমে খুব স্ট্রংলি প্রেজেন্ট রয়েছে। যেমন লাভার্সের বেডকে ইউনিভার্সের সেন্টার বলা, বা উইঙ্ক কে এক্লিপস বলা, এগুলোই মেটাফিজিক্যাল কনসেপ্ট, যেখানে হিউজ আইডিয়াকে ছোট একটা ইমেজ দিয়ে বোঝানো হয়। মকিং দ্য সান। নেক্সট পয়েন্ট কি হচ্ছে, স্পিকার বারবার সানকে টিজ করছেন। সান নর্মালি শক্তি আর সময়ের মাস্টার বলা যেতে পারে, কিন্তু এখানে এক ধরনের কমিক ক্যারেক্টার যে লাভার্সদের ডিস্টার্ব করছে। লাভ অ্যাজ আ মাইক্রোকজম। মাইক্রোকজম মানে পুরো ওয়ার্ল্ডের ছোট ভার্সন বলা যেতে পারে। স্পিকারের মতে লাভার্সের বেড এর মধ্যে সিম্বলিক্যালি সব ওয়েলথ, সব কিং, সব স্টেটস, মানে পুরো ওয়ার্ল্ড প্রেজেন্ট রয়েছে। সেখানে ইউনিভার্সের যেখানে সব ভ্যালিউ, পাওয়ার, বিউটি সব এক জায়গায় যেন এসে মিলে যাচ্ছে। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। স্ট্রাকচার অফ দ্য পোয়েম কি বলছে? এই পোয়েমটা টোটাল 3টে স্ট্যান্ডাতে লেখা, প্রতিটা স্ট্যান্ডাতে 10টা করে লাইন, এবং ডানের ফ্লেক্সিবল মিটার রাইম রয়েছে এ বিবি এ সিডি সিডি ই, যেটা তিনি ব্যবহার করেছেন এই কবিতাতে। এবং মেটাফিজিক্যাল পোয়েট্রিতে এই ধরনের রাইম স্কিমটা খুবই কমন রাইম স্কিম। লিটারি ডিভাইসেস বলছে পোয়েমের মধ্যে ব্যবহার করা হয়েছে যেটা সব থেকে বেশি, সেটা হচ্ছে কি অ্যাপোস্ট্রফি, অর্থাৎ সানকে সরাসরি সম্বোধন করা। পার্সোনিফিকেশন, সানকে মানুষ হিসাবে দেখানো। হাইপারবোল, অতিরঞ্জিত করা। আর কনসিট মানে আমরা আগে অলরেডি ডিসকাস করলাম, মেটাফিজিক্যাল কনসিট, যেখানে বোল্ড কম্প্যারিজন করা হচ্ছে। লাভ অ্যাবোভ কসমিক পাওয়ার। পোয়েমে লাভকে দেখানো হয়েছে টাইমলেস এবং লিমিটলেস, যা সানের কসমিক অথরিটি থেকে অনেক বেশি শক্তিশালী।
লাভের ওয়ার্ল্ড অনেক বেশি বিগার মনে করছেন তিনি ফিজিক্যাল ওয়ার্ল্ডের থেকে। তবে কি ইউনিভার্স শ্রিঙ্কস ইনটু দ্য বেড, স্পিকার নিজের বেড এবং রুমকে ইউনিভার্সের সেন্টার বানিয়ে দিয়েছেন। এই আইডিয়া রেনেসাঁয়ের ট্র্যাডিশনাল ওয়ার্ল্ড অর্ডারকে অনেকটা চ্যালেঞ্জ করে দেয়। এক্সট্রাভ্যাগেন্ট ক্লেম, স্পিকার বলছে লাভ হলো অল স্টেজ আর সে নিজে অল প্রিন্সেস। এর বাইরের অনার, ওয়েলথ এসব শুধুই মিমিক আর অ্যালকেমি মানে ফেক। এতে পোয়েমের উইটি এক্সাজারেশনটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। ডান্স মেটাফিজিক্যাল স্টাইল যেটা আছে, পোয়েমের ডানের ব্লেন্ড অফ উইট, আর্গুমেন্ট আর ফিলোসফিক্যাল রিজনিং যা মেটাফিজিক্যাল পোয়েট্রিকে অনেক বেশি ইউনিক করে তুলেছে। এই ছিল আজকের পুরো লেকচার, দ্য সান রাইজিং বাই জন ডান। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে স্কেল আপ ইংলিশে, যেখানে আমরা ইংলিশ অনার্স আরও গভর্নমেন্ট এক্সামস রিলেটেড বিভিন্ন বিষয়ে ক্লাস নিয়ে থাকি। আর আপনারা যদি চান তাহলে অনলাইন বা অফলাইন দুইভাবেই আমাদের কাছে ক্লাস করতে পারবে। সেটার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপ করলে সব ডিটেলস জানতে পারবে। তাহলে সবাইকে ধন্যবাদ। পরের বার আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।